बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रोटारी स्कूल एंड कलेज কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম আন্তরিক শুভেচ্ছা। আশা করি পরম করুণাময়ের অসীম কৃপায় তোমরা সকলে ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালের জানুয়ারি মাস থেকেই আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। বিগত দিনে বেশ কিছু ক্লাস আমি নিয়েছি, তো তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের বাংলা বিষয়ে বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত মাধ্যমিক বাংলা সহপাঠ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই সহপাঠের দুটি অংশে বিভক্ত আছে। সহপাঠটি দুটি অংশে বিভক্ত আছে, একটি হলো উপন্যাস অংশ আর একটি হলো নাটক অংশ। তো আজকে আমি এই উপন্যাস অংশ নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। তো আমাদের এখানে যে উপন্যাসটি আসছে সেই উপন্যাসটির নাম হলো কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়া উপন্যাসটি সেলিনা হোসেন কর্তৃক লিখিত। তো এই কাকতাড়ুয়া উপন্যাসটি নিয়েই আলোচনা করব। প্রথমে আমাদের যেতে হবে উপন্যাস কি। যেহেতু তোমাদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো উপন্যাস বা নাটক সম্পর্কে কোনো পড়ানো হয়নি, তাই এই প্রথমেই তোমাদের নবম শ্রেণীতে উপন্যাস সম্পর্কে তোমাদের পড়ানো হচ্ছে। তাই উপন্যাস সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দিতেই হবে যে উপন্যাস কি, এর কোথায় কি, এই সম্পর্কে একটু পরিচিতি দিতে হবে। পরিচয় দেওয়ার পরে তোমাদেরকে কাকতাড়ুয়া নাটকের কাকতাড়ুয়া উপন্যাসের ভিতরে আমরা যেতে পারব। তাই তোমরা এটি একটু মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো। আমাদের প্রথমে আসতেছে উপন্যাসের ধারণা ও সংজ্ঞা। উপন্যাসের ধারণা ও সংজ্ঞা এটা আসতেছে। উপন্যাস কি, উপন্যাসের ধারণা ও সংজ্ঞা। তো উপন্যাস গদ্যে লেখা এক ধরনের গল্প। উপন্যাসটা তো গদ্যে লেখা মানে গল্পের মতো লেখা, গল্পের মতো লেখা এক ধরনের গল্প। উপন্যাসটা হলো গল্প আকারে লেখা এক ধরনের গল্প। গল্পটা একটু ছোট আকারে থাকে আর উপন্যাসটা একটু বড় আকারে থাকে। ঘটনাটা একটু বড় আকারে লিখিত হয়, কিন্তু লেখার ধরনটা হবে গল্পের মতো। তো মানুষ গল্প বলতে ভালোবাসে, সুপ্রাচীন কাল থেকেই এটা চলে আসছে। মানুষ তখন মুখে মুখে গল্প বলতো। প্রাচীন কাল থেকেই মানুষ কি করতো, মুখে মুখে গল্প বলতে থাকতো আর সবাই এটা শুনত। লিখে রাখার চল ছিল না বা চলন তখন ছিল না, কারণ লেখার উপকরণ ছিল না, মানুষের লেখার চিহ্ন বা বর্ণ জানত না, তাই এরা লিখতে পারত না। আর বর্তমান এক যুগে এখন লেখার উপকরণ আছে, লেখার মতো যোগ্যতা আছে, লেখার বর্ণ আছে, তাই আমরা এটা এখন লিখে ভাষায় প্রকাশ করি। পরে এরই ধারাবাহিকতায় আবির্ভাব ঘটে উপন্যাস। ওই গল্প বেশ একটা বড় গল্প, একজনের বলতো আর সবাই বসে বসে শুনত। পরবর্তীতে এটা কি হলো, এটা কলম দিয়ে কাগজে লিখত এবং লেখার পরে এটি নিয়মিত প্রিন্ট করা হতো অথবা ছাপানো হইতো, ছাপাখানায় ছাপিয়ে বই আকারে প্রকাশ করা হতো। মানুষ পরে পরে আনন্দ পেত। তো লিখে রাখার চল তখন ছিল না। পরে ধারাবাহিকতায় আবির্ভাব ঘটে উপন্যাসে। তবে উপন্যাস শুধু চোখে দেখার গল্প নয়, এ হচ্ছে এক ধরনের সৃষ্টিশীল রচনা। এটা হলো একটা সৃষ্টিশীল রচনা। এটা মুখস্থ করার কোনো বিষয় নেই, কারণ এটা মানুষ সৃষ্টি করে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে মানুষ এটাকে বেশ বড় ধরনের রূপ দিয়ে, এটা তার সৃজনশীলতা দিয়ে এটাকে অনেক বড় করে এটা লিখে। মানুষের জীবনী হচ্ছে উপন্যাসের উৎস।
মানুষের জীবন হচ্ছে উপন্যাসের উৎস। মানুষের জীবন নিয়েই উপন্যাস লেখা হয় বা তৈরি করা হয়, তাই মানুষের জীবনটা হচ্ছে উপন্যাসের উৎস। উপন্যাস কোত্থেকে আসছে? মানুষের জীবন থেকে আসছে। এই জীবনে যেমন ঘটনা ঘটে, সেই সব ঘটনা, এই জীবনে আমাদের যত ধরনের ঘটনা ঘটে সেই সব ঘটনা সঙ্গে লেখকেরা নিজের ভাবনা, কল্পনাকে মিশিয়ে দিয়ে রচনা করেন উপন্যাস। মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে এই সব ঘটনা লেখক নিজের ভাবনার সাথে নিয়ে মিশিয়ে তারপর উপন্যাস তৈরি করে। উপন্যাসে তাই আমরা পাই ঔপন্যাসিকের জীবনাবতীর প্রকাশ। ঔপন্যাসিকের জীবনাবতীর প্রকাশ পাই, কারণ উপন্যাস যিনি লিখেন তার নাম হল ঔপন্যাসিক। এই ঔপন্যাসিকের সৃজনশীলতা দিয়েই, তার জীবনাবতী দিয়েই এই উপন্যাসটাকে, অন্য ঘটনাকে এনে তার সাথে মিলিয়ে তিনি উপন্যাসটাকে তৈরি করেন। 15 শতকে ছাপাখানায় আবির্ভাবের পর, 15 শতকে ছাপাখানার আবির্ভাবের পর বিলুপ্ত ঘটে গল্প কথকদের, অর্থাৎ যারা মুখে মুখে উপন্যাস বলে, গল্প বলে, মানুষদেরকে শুনে আনন্দ দিত, তার পতন হয় কখন? 15 শতকের পর শুরু হয় আধুনিক উপন্যাসের কাল। প্রথমে আধুনিক উপন্যাসের কাল কখন থেকে শুরু হয়? 15 শতক থেকে। প্রথমে এই আধুনিক উপন্যাসের সূত্রপাত ঘটে কোথায়? ইউরোপে। প্রথম এর সূত্রপাত ঘটে ইউরোপে, পরে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। শুরু হয় আধুনিক উপন্যাস লেখা। এ থেকে আধুনিক উপন্যাস লেখা শুরু হয়। শুরুতেই বলেছি উপন্যাস থাকে একটি প্রধান বা মূল গল্প, একটা মূল গল্প থাকে বা একটা প্রধান গল্প থাকে উপন্যাসটিতে। এই গল্পটিকে গড়ে তোলার জন্য থাকতে পারে আরও কিছু পার্শ্ব গল্প। এই গল্পটাকে সুন্দর রূপ দেওয়ার জন্য এর সাথে আরও কিছু গল্প জুড়ে দেওয়া হয়, জুড়ে এটাকে বড় করা হয়। যেমন নায়ক নায়িকারা যখন নাটক মঞ্চস্থ করে, তখন এই নাটকটিকে আরও প্রাণবন্ত করতে বা সুন্দর করতে, মানুষের দৃষ্টিবদ্ধ করতে, এটার সাথে আরও কিছু শিল্পীদেরকে ওখানে যোগ করা হয়। যেরকম বলা হয় সাইড নায়ক, সাইড নায়িকা, ভিলেন ইত্যাদি ইত্যাদি, এগুলি তার সাথে সহযোগী হিসাবে দেওয়া হয় যাতে এটা আরও প্রাণবন্ত হয়। তাই এরকম একটা গল্পকে আরও সুন্দর রূপ দেওয়ার জন্য এর সাথে আরও কিছু ছোট ছোট গল্প, পার্শ্ব গল্প এর সাথে যোগ করা হয়। ফলে উপন্যাসের আকার সাধারণত ছোট হয় না, আবার এটি নিতান্ত ছোট গল্পও নয়। তাই এটাকে এর পাশে আরও কিছু যোগ করা, এটা বেশ বড় আকার ধারণ করে উপন্যাসে। তবে এর আকার কতটুকু হবে, মূল গল্পটি গড়ে তুলতে গিয়ে পার্শ্ব গল্পের আশ্রয় নেওয়া হবে কিনা, এ বিষয়ে সাহিত্যিক বা সাহিত্যতাত্ত্বিকগণ একমত হতে পারেননি। তবে এ নিয়ে বিভিন্ন মতামত আছে যে এর সাথে আরও কিছু গল্প যোগ করা যাবে কি যাবে না ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক মার্সেল প্রুস্তের লেখা একটি উপন্যাসে শব্দ সংখ্যা 12 লাখের মতো, মানে বিশাল আকারে তিনি লিখছেন। কত সংখ্যা হবে তার কোনো সীমারেখা নেই, যত বড় যে লিখতে পারে। একজন ফরাসি ঔপন্যাসিকের একটি উপন্যাস ছিল, সেটা 12 লাখের মতো শব্দ সেখানে মানে দিয়ে লেখা হয়েছে। এটি এ পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস। এই ফরাসি লেখকের এই উপন্যাসটি পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস, যেটি 12 লক্ষ শব্দ দিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে। তো এরপর লেভ টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের আবার 7 শব্দের এক বাক্য রচিত একটি লেখককে পৃথিবীর ক্ষুদ্রতম উপন্যাস বলে দাবি করেছে। আবার একটা সবচেয়ে 7টি শব্দ দিয়ে একটা উপন্যাস লিখছে, এটাও পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম উপন্যাস। শুধু আকার নয়, উপন্যাসের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্বন্ধেও সাহিত্যতাত্ত্বিকগণ একমত হতে পারেননি। এর কাহিনী কিভাবে উপস্থাপন করা হবে, কাহিনীর বিষয় আশয় কি হবে, ভাষারীতির ধরন কেমন হবে, এসব বিষয়ে সাহিত্যতাত্ত্বিকগণ নিজেদের
স্বাতন্ত্র্য প্রকাশের জন্য আলাদা আলাদা পদ বেছে নিয়েছে। এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে যে শব্দ সবে কত হবে, বাক্য সবে কত হবে, কত বড় কত ছোট হবে ইত্যাদি ইত্যাদি। এদিকে আমরা নাই বা গেল। তবে এসব পার্থক্য সত্ত্বেও কিছু কিছু বিষয়ে যে মিল নেই এমন নয়। এমন সাধারণ কিছু বৈশিষ্ট্যের কারণে উপন্যাসের বিশেষ এক ধরনের সৃজনশীল রচনা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে। যেমন ঔপন্যাসিক যে গল্পটি নির্মাণ করে সেটি নির্মাণ করা হয় বর্ণনার সাহায্যে, গদ্য আর সংলাপের মাধ্যমে। উপন্যাসের এই বর্ণনাকে বলে ন্যারেটিভ। সুবিন্যস্তভাবে এর কাহিনীকে উপন্যাসে তুলে ধরা হয়। বাংলায় ব্যবহৃত উপন্যাস শব্দটির মধ্যেও এই বিন্যাসের কথা আছে। উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে ন্যাস। এই ন্যাসই হচ্ছে বিন্যাস। গল্পকে বিন্যাস করা, বড় করা। বাংলায় ব্যবহৃত এই শব্দটির সংস্কৃত ব্যুৎপত্তি হচ্ছে এরকম: উপ যোগ নি যোগ অস যোগ অ, উপন্যাস। ইংরেজিতে এর দুটি প্রতিশব্দ আছে, নোবেল আর ফিকশন। নোবেল শব্দটি এসেছে ইতালির নোবেলা থেকে। এর অর্থ গল্প বা কাহিনী। আর ফিকশনের উৎস হচ্ছে ফ্যাক্ট বা ঘটনা বা গল্প থেকে। এখান থেকে কিন্তু উৎপত্তি। এরপর উপন্যাসের সংজ্ঞা ধারণাটা গেল। এরপর আমরা সংজ্ঞাটা আসবো। সংজ্ঞাটা খুব সংক্ষিপ্ত দিতে হবে কারণ সময় কম ক্লাসের জন্যই। সাহিত্যের বিশেষ রূপ হিসাবে উপন্যাসের সংজ্ঞা দেওয়া খুব সহজ নয়। সাহিত্যের রূপ হিসাবে উপন্যাসের সংজ্ঞাটা খুব সংক্ষেপে দেওয়া সহজ নয়। এর আকার আর প্রকৃতি নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত, ফলে এর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া কঠিন। তবু এর সাধারণ কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপন্যাসের যেসব সংজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো এরকম: গ্রন্থকারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনাভূতি, কোনো বাস্তব কাহিনী অবলম্বন করিয়া যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তাকে উপন্যাস বলে। এটা আমাদের বাংলায় এভাবে সংজ্ঞা দেওয়া আছে। এরপরে ইংরেজিতে বিভিন্ন উপন্যাসিকের সংজ্ঞা দেওয়া আছে, যেটা সংক্ষেপে সময় একটা বলা যাবে না। এইটা আমাদের ক্রম করেছিল উপন্যাসের সংজ্ঞা ও ধারণা। এরপর আমরা ক্রম করে আসতে পারি উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল। উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল। তবে উপন্যাসের আঙ্গিক আর গঠন কৌশল কিভাবে, কি দিয়া কতটুকু আঙ্গিক হবে, কি কি আঙ্গিকে থাকবে। যেমন একটা ঘর করলে তার ভিতরে কি কি মালামাল থাকতে হবে বা কি কি মালামাল লাগবে, এরকম একটা আঙ্গিক আছে। বা গঠন কৌশল একটা কাঠামো, স্ট্রাকচার, এই ধরনের কাঠামোটাও থাকতে হবে উপন্যাসের ভিতরে। এটাকে সাধারণত 6টি ভাগে উপন্যাসের আঙ্গিক বা গঠন কৌশল, একে 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেওয়া আছে একটা উপন্যাসের ভিতরে থাকবে কি কাহিনী বা আখ্যান বা প্লট। কাহিনী বা আখ্যান বা প্লট। দেখো তোমরা, কাহিনী, আখ্যান বা প্লট, এটা থাকবে 1 নম্বরে। কাহিনী থাকতে হবে। তারপর 2 নম্বরে দেওয়া আছে কি দেখো, চরিত্র। একটা গল্পের ভিতরে একটা চরিত্র থাকতে হবে। চরিত্র না হলে গল্পকে কি দিয়ে শুরু করবো, চরিত্র থাকতে হবে, যেমন ক্যারেক্টার, চরিত্রটা ক্যারেক্টার। তারপর 3 নম্বরে দেওয়া আছে দেখো দৃশ্য বা পরিবেশ। তোমার সিন অর সিন, এটা দেওয়া থাকবে দৃশ্য বা পরিবেশটা থাকতে হবে। যে কোনো একটা দৃশ্য অবশ্যই ছাড়া এটা সম্ভব নয়। তারপর 4 নম্বর দেখো বর্ণনা ভঙ্গি বা ন্যারেটিভ মেথড। বর্ণনার ভঙ্গি, কারণ তুমি যে এটাকে লিখবা বা বলবা, এটা একটা ভঙ্গি আলাদা থাকতে হবে, যেন এই ভঙ্গির মাধ্যমে তারা জিনিসটাকে মজাদার করে তুলতে পারে। এটা মজাদার হয়। যেমন একটা খাবার তৈরি করবে এই উপাদান দিয়ে, কিন্তু সেটি তৈরি করার মধ্যে একটা নিয়মাবলী আছে। এই নিয়মাবলী ছাড়া যদি আমি এলোমেলো করে এটা ওই সব মশলা দিয়ে তৈরি করলাম, মোটামোটা করে দিয়া, তাহলে কি এটা মজাদার হবে? হবে না। তাই এখানে বর্ণনার ভঙ্গিও আছে। ভঙ্গি ঠিক মতো আমরা উপস্থাপন করতে পারলে এটা কিন্তু মজাদার হবে। তারপর 5 নম্বরে দেখো আছে
ভাষা বা ডিকশন, ভাষা বা ডিকশন, এর ভাষাটা হতে হবে শ্রুতিমধুর। ভাষাটা কি শ্রুতিমধুর, অর্থাৎ এটা শুনে যেন মানুষ মজা বা আনন্দ পায়। তারপর ঔপন্যাসিকের জীবন ভাবনা, অথার্স ফিলোসফি, ঔপন্যাসিকের জীবন ভাবনা। ঔপন্যাসিক এটাকে যে গল্পটাকে সে অবলম্বন করে উপন্যাস লিখবে, এটা তার ওই গল্পটা তার জীবনের সাথে এনে তার ভাবনা দিয়ে এটাকে সুন্দর করে গুছিয়ে, জীবন ভাবনা দিয়ে সুন্দর করে গুছিয়ে সে এটাকে লিখবে বা প্রকাশ করবে। এই 6টা আঙ্গিক বা গঠন কৌশল একটা উপন্যাসে থাকতে হবে, তারপর একটা উপন্যাস সৃষ্টি হবে। এরপর আমাদের দেখো, এটা যদি সময় পাই আমি সবগুলি একটু আলোচনা করব। উপন্যাসের প্রধান উপাদান এর কাহিনী বা গল্প। প্রধান উপাদান ছিল কাহিনী বা গল্প, আর উপন্যাসের দ্বিতীয় উপাদানটা ছিল চরিত্র, আর উপন্যাসের আরেকটি তৃতীয় উপাদান ছিল দৃশ্য বা পরিবেশ। এবার চতুর্থ উপাদান ছিল বর্ণনা ভঙ্গি, পঞ্চম উপাদান ছিল ভাষা, আর ষষ্ঠ উপাদান ছিল উপন্যাসিকের জীবন ভাবনা। এই 6টি উপাদান উপন্যাসে থাকতে হবে। এরপর দেখো উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। উপন্যাসটির একটা সংক্ষিপ্ত পরিচিতি, যেমন কাকতাড়ুয়া উপন্যাসটির একটা সংক্ষিপ্ত পরিচিতি আছে। কাকতাড়ুয়া উপন্যাসটা কি, কোন জিনিসকে অবলম্বন করে, কার চরিত্র দিয়ে, এখানে এই উপাদানগুলি এখানে কি কি আছে, কাকে অবলম্বন করে, কাকে কি অবলম্বন করে এই গল্পটি লেখা হয়েছে, এই বিষয়ে একটা সংক্ষিপ্ত পরিচিতি। এটা আমি আজকের ক্লাসে না হলেও পরবর্তী ক্লাসে এই কাকতাড়ুয়া উপন্যাসটা নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আলোচনা করব। এরপর দেখো, এরপর বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি, বাংলাদেশে যতগুলি উপন্যাস আছে, যে কি কি ধরনের উপন্যাস বাংলাদেশে আছে, আমি বাইরের কথা, বিদেশের কথা, ইংল্যান্ডের কথা, আমেরিকার কথা নাই গেলাম, বাংলাদেশের যতগুলো উপন্যাস আছে এর একটা সংক্ষিপ্ত পরিচিতি এখানে তুলে ধরা হয়েছে। এরপরে দেওয়া আছে নম্বরে যেটা আছে কাকতাড়ুয়া, তোমাদের যে কাকতাড়ুয়া উপন্যাসটা নিয়ে আলোচনা করবো, সেই কাকতাড়ুয়া উপন্যাসের ঔপন্যাসিকের পরিচিতি। এরপর এই যে কাকতাড়ুয়া উপন্যাসটা কি লিখছে, সেলিনা হোসেন, এই সেলিনা হোসেনের একটা পরিচিতি ওখানে দরকার আছে, কারণ উপন্যাসিকের জীবন ভাবনা এর সাথে জড়িত আছে এই উপন্যাসের সাথে, তাই এই এর পরিচিতিটাও জানা দরকার আছে। এইগুলি হলো আমাদের উপন্যাসের মূল আলোচনার বিষয়, এগুলি আমাদের আগে জানতে হবে, কারণ এখান থেকে কিছু প্রশ্ন থাকবে। এরপর তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে আজকে আমরা কাকতাড়ুয়া উপন্যাস নিয়ে আলোচনা করব। সেটা হলো কাকতাড়ুয়া উপন্যাসটা লেখক হলো সেলিনা হোসেন। সেলিনা হোসেন লেখিকা। তাহলে উপন্যাসের প্রথম কি থাকবে, উপন্যাসের ধারণা ও সংজ্ঞা, উপন্যাসটা কি, উপন্যাসটা এই সম্পর্কে উপন্যাস জিনিসটা কি, এটা কি কবিতা, গল্প, না কোথায় কি, এর একটা সংক্ষিপ্ত ধারণা বা সংজ্ঞা বা কাকে বলে বা কি, আচ্ছা এটা আমরা পেলাম। তারপর উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল, এটা উপন্যাসটা কি কি দিয়ে তৈরি করা হয় জানলাম। আমি একটা ঘর, আমি ঘরটা কি জানি, একটা ঘরের নতুন একটা শব্দ পেলাম ঘর, তাহলে ঘরের সংজ্ঞাটা আমি জানতে পারলাম যে ঘর একটা কি করে, এই কথা দিয়ে যাই হোক, মানুষ থাকার জন্য আরো বৃষ্টি রোদ থেকে বাঁচার জন্য একটা ঘর তৈরি করে, একটা রুম তৈরি করে বা একটা কক্ষ তৈরি করে, সেখানে থাকে, তার নাম হলো ঘর। আচ্ছা এবার গঠন কৌশল, গঠন কি কি দিয়ে তৈরি করে, সেখানে যে মাল মশলা, যে স্ট্রাকচার বা গঠন কৌশল দেওয়া হয় সেগুলি জানা থাকতে হবে। সেগুলির ভিতরে আমরা যেগুলি আলোচনা করলাম এগুলো পেয়েছি, একটা ক নম্বরে যেটা পেয়েছি, আর সেটা হলো 6টি ভাগে ভাগ করা হয়েছে। আর 9 নম্বরে আমরা পেয়েছি উপন্যাসের পরিচিতি, বাংলা সংক্ষিপ্ত উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি, আর কাকতাড়ুয়া উপন্যাসের পরিচিতি। এইটুকু নিয়ে আজকে আমরা হয়তো আলোচনা করব। এরপর সবাই যদি পাওয়া যায় একটু সংক্ষিপ্ত উপন্যাসের সম্পর্কে আলোচনা করব। তাহলে এইটুকুই আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য এইটুকুই আমরা শুধু উপন্যাস সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নিই। উপন্যাস সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম। এরপর আমরা কাকতাড়ুয়া উপন্যাসের কোথায় যাব,
এই উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি দিতে যাব। পরিচিতি সম্পর্কে আমরা যতটুকু পারি ধারণা নিব, তারপর বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি একটু নিয়ে নেব, আর উপন্যাসকে পরিচিতি নিয়ে নেব। এই তিনটা বিষয় নিয়ে আমরা উপন্যাসের বিস্তারিত আলোচনায় যাব। এ বলে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমরা আগামী ক্লাসে দেখার জন্য প্রস্তুত থাকবা। পরবর্তী ক্লাস যথাসময়ে আমি উপস্থাপন করবো। এ বলে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।